আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই অবগত আছেন। ভারতের বিজেপি সরকার এবং তাদের মিডিয়াগুলো প্রতিনিয়তই বাংলাদেশকে নিয়ে অবকাশ সুরে কথা বলতো। তাদের হাবভাব দেখে মনে হতো ভারতকে ছাড়া বাংলাদেশ টিকতে পারবে না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ নয়, বরং ভারতেই বেশি নির্ভরশীল বাংলাদেশের উপর। অবশেষে মনে হচ্ছে দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় হয়েছে ভারতের। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যে ভারত এতদিন নিজেদেরকে বড় ভাই ভাবত, সেই ভারত এখন সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চাইছে। দীর্ঘদিন ধরে একটা ধারণা ছিল বাংলাদেশকে চাপ দিয়ে প্রভাব খাটিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু সময় বদলেছে। সময়ের সাথে পরিস্থিতিও বদলে গেছে। বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক শক্তি, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক অবস্থান আগের থেকে অনেক বেশি দৃঢ় হয়েছে। আর এই বাস্তবতাই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বাংলাদেশকে আর আগের মতো চাপ দিয়ে কিছু আদায় করা সম্ভব নয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি হতে চলেছে বিডিটিউবের সেরা ভিডিওগুলোর মধ্যে একটি। বাংলাদেশের ইতিবাচক খবরগুলো আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের এই প্রচেষ্টা। বিডিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পথ চলায় আপনিও সাথে থাকুন। তো চলুন দেখা যাক বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করা নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। হাসিনা অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্ক বুনছে দিল্লি ঢাকা। তবে কি থেকে শিখতে শুরু করেছে দিল্লি? দেরিতে হলেও কি সেই শেখাটা ইতিবাচক? শেখ হাসিনাকে ঘিরে বহু বছরের একমুখী নীতি থেকে সরে এসে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সত্যিই কি নতুন করে সম্পর্ক গড়তে চাইছে ভারত? দিল্লিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যে ছবি দেখা গেল, সেটা কি শুধুই সৌজন্য, নাকি সেটাই ইঙ্গিত গত 18 মাসের চির এবার ধীরে ধীরে ভরাট করার কাজ শুরু হয়েছে? ইরান যুদ্ধের জ্বালানি চাপের সময় ভারত যদি বাড়তি সহায়তার আশ্বাস দেয়, দিল্লি যদি বাণিজ্য স্বাভাবিক করার বার্তা দেয়, নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানান, আর ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে যদি ঢাকার মন্ত্রীদের দপ্তরে ঘন ঘন দেখা যায়, তাহলে প্রশ্ন উঠবেই, দিল্লি কি সত্যিই বদলাচ্ছে, নাকি সবটাই নতুন নাটকের নতুন সংলাপ? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজবো একে একে আতশ কাচের তলায়। প্রথম কলকাতা শুরু থেকেই বলছে ভারত বাংলাদেশ সম্পর্ক কোনো এক নেতা, এক দল বা এক সরকারের ব্যক্তিগত সম্পত্তি নয়। এই সম্পর্কের ভিত ইতিহাসে, ভাষায়, সংস্কৃতিতে, চিকিৎসায়, বাণিজ্যে, সীমান্তের জীবনে আর মানুষের যাতায়াতে। তাই দিল্লিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এবার রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ প্রকাশ্যে বলেছেন, বাণিজ্য, নিরাপত্তা, প্রাকৃতিক সম্পদ সব স্পর্শকাতর বিষয় আন্তরিকতা আর খোলামেলা আলোচনার মাধ্যমেই মেটাতে হবে। ভারতের উচ্চ পর্যায়ের উপস্থিতি দেখিয়ে দিল্লি সম্পর্কটাকে ঠান্ডা ঘরে ফেলে রাখতে চাইছে না। এটাকে হালকা ছবি ভাবলে ভুল হবে। এটা আসলে সম্পর্ক গলানোর প্রকাশ্য মঞ্চ। দিল্লি কি সত্যি শিখছে? কিছু সংকেত বলছে হ্যাঁ। ইরানের যুদ্ধের অভিঘাতে জ্বালানি অনিশ্চয়তা তৈরি হতেই বাংলাদেশ ভারতকে বাড়তি জ্বালানির অনুরোধ জানিয়েছে। প্রণয় বর্মা বলেছেন সেই অনুরোধ তিনি পেয়েছেন এবং তা বিবেচনার জন্য এগোনো হচ্ছে। এর রাজনৈতিক মানে আছে, কারণ সংকটের সময় প্রতিবেশীকে সাহায্যের ভাষা দেওয়া মানেই সম্পর্ককে কৌশলগতভাবে বাঁচিয়ে রাখা। একই সঙ্গে প্রণয় বর্মাকে ঢাকার একের পর এক বৈঠকে দেখা যাচ্ছে। স্বরাষ্ট্র, বাণিজ্য, জ্বালানি, অন্যান্য মন্ত্রণালয় সব জায়গাতেই সক্রিয় যোগাযোগ। বাণিজ্য স্বাভাবিক করা, স্থলবন্দর দিয়ে বাণিজ্য ফের সচল করা, সিইপি এর মতো বড় অর্থনৈতিক কাঠামো নিয়ে কথাবার্তা, এসবও সামনে আনা হচ্ছে। মানে দিল্লি এখন শুধু পর্যবেক্ষণ করছে না, মেরামতির কাজও শুরু করেছে। কিন্তু এই শেখা হঠাৎ আসেনি। 2024 সালের জুলাই পরবর্তী রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশে একটা বড় অংশের মানুষের মনে ধারণা তৈরি হয়েছিল ভারত কি বাংলাদেশকে দেশ হিসেবে দেখে, নাকি শুধু শেখ হাসিনাকে কেন্দ্র করেই নীতি বানায়। সেই সন্দেহ আরো বেড়েছিল যখন ভারতে অবস্থান করেও হাসিনার কিছু বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ আবহে প্রভাব ফেলেছে বলে অভিযোগ ওঠে। দিল্লি এখানেই ধাক্কা খেয়েছে, কারণ আশ্রয় দেওয়া আর রাজনৈতিক পরিসর তৈরি করা এক জিনিস নয়। দিল্লি এখন বুঝেছে শেখ হাসিনার প্রতি অন্ধ টান দেখাতে থাকলে বাংলাদেশের মানুষের ভরসা ফেরানো কঠিন, আর সেই কারণেই কূটনৈতিক ভাষা বদলাতে শুরু করেছে। ব্যক্তি থেকে রাষ্ট্র, দল থেকে জনগণ, আবেগ থেকে বাস্তবের দিকে। তারেক রহমান সরকারের জায়গাটা কোথায়? এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সম্পর্ক আরো জোরদারের বার্তা দিয়েছেন। এর মানে স্পষ্ট, দিল্লি নতুন ঢাকাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। কিন্তু এখানেই বড় প্রশ্ন, তারেক রহমানের সরকার কি দিল্লির সঙ্গে হাত মিলিয়ে পুরনো হাসিনা ফরম্যাটেই দেশ চালাবে? আমাদের মতে হুবহু তা হবে না, কারণ 2024 সালের জুলাই পরবর্তী বাংলাদেশের জনমতের চরিত্র বদলেছে। সবার আগে বাংলাদেশ বললে দিল্লির সঙ্গে কাজ করতেই হবে, কিন্তু সেটা আনুগত্যের ভাষায় নয়, দর কষাকষির ভাষায়। অর্থাৎ তারেক সরকার দিল্লির সঙ্গে সম্পর্ক চাইবে, কিন্তু সেই সম্পর্কের ভিত্তি
ভিত্তি হবে মর্যাদা, সুবিধা আর জাতীয় স্বার্থ, শুধু রাজনৈতিক ঘনিষ্ঠতা নয়। দিল্লিও সম্ভবত সেটাই বুঝছে। সদিচ্ছা থাকলে পরীক্ষাও দিতে হবে। এখানে দিল্লির বড় পরীক্ষা সামনে। প্রথমত, 1996 সালের গঙ্গার জলবন্টন চুক্তির মেয়াদ 2026-এ শেষ হচ্ছে। এটা নবায়নে দেরি হলে অবিশ্বাস ফের বাড়বে। দ্বিতীয়ত, তিস্তা এখনো ঝুলে আছে। তৃতীয়ত, সীমান্তে মানুষ হত্যার প্রশ্ন। গত এক মাসে এই সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসার ইতিবাচক বার্তা থাকলেও সেটাকে স্থায়ী করতে হবে, কারণ সীমান্তে মৃত্যু কমা মানে শুধু সংখ্যা কমা নয়, মানুষের রাগও কমা। আর যদি সত্যিই নতুন আস্থা করতে হয়, তাহলে জল, সীমান্ত, নিরাপত্তা সব জায়গায় কাজ দেখাতে হবে। বাণিজ্য, ভিসা, মুদ্রা আর হাসিনা ফ্যাক্টর, দুই দেশের অসম বাণিজ্য নীতিও বড় ঝড়। বাংলাদেশের জন্য ভারতীয় বাজারে আরো সুযোগ খুলতে হবে, মুদ্রা লেনদেন সহজ করতে হবে, ভিসা দ্রুত স্বাভাবিক করতে হবে, কারণ মানুষে মানুষে যোগাযোগ বন্ধ রেখে কূটনীতি টেকে না। আর একই সঙ্গে দিল্লির আরেক দায়িত্ব আছে, ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের ওপর নজরদারি বাড়ানো, যাতে তারা বাংলাদেশের ভেতরে কোনো অস্থিরতা উস্কে দিতে না পারেন। শেখ হাসিনাকে উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত রাখা এখন দিল্লির কূটনৈতিক দায়ের অংশ, নইলে নতুন সম্পর্কের ভাষা বিশ্বাসযোগ্য হবে না। তাই শেষ কথা খুব পরিষ্কার, দিল্লি শিখছে, তার প্রমাণ আছে। শেখাটাও ইতিবাচক হতে পারে যদি তা শুধু ভাষায় না থেকে কাজে নামে। আর ঢাকাকেও বুঝতে হবে, ভারত বিরোধী আবেগ দিয়ে দীর্ঘমেয়াদী কূটনীতি হয় না। প্রথম কলকাতার অবস্থান তাই একই, দুই দেশের সম্পর্কের কেন্দ্রে থাকতে হবে সাধারণ মানুষকে। সরকার যদি মানুষকে শোনে, সংযোগ বাড়ায়, সম্মান দেখায়, তাহলে সম্পর্ক টিকবে। আর যদি আবার ব্যক্তি নির্ভর পুরনো ছকে ফিরে যায়, তাহলে গলতে থাকা বরফ খুব দ্রুত আবার জমে যাবে। দ্বিপাক্ষিক সফরে 7 এপ্রিল নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটি হতে যাচ্ছে ওনার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফর। সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আলোচনায় নিশ্চয়ই থাকবে বিদ্যমান সব ইস্যু। ধারণা, এই সফরের মধ্যে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে ভিসা কার্যক্রম। দেখা যাক কি হয়। বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ, একতরফা বাণিজ্য এবং দাদাগিরির জন্য বাংলাদেশিরা ভারতকে বয়কট করতে থাকে। ফলশ্রুতিতে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের অর্থনীতি পড়ে যায় তলানিতে। প্রতি বছর বিপুল পরিমাণ বাংলাদেশি সেখানে গিয়ে অর্থ ব্যয় করে। বাংলাদেশিরা ভারতে না যাওয়ায় সরাসরি প্রভাব পড়ে সেই অঞ্চলের ব্যবসা বাণিজ্যে। এই বাস্তবতা এখন ভারত ভালোভাবেই বুঝতে পারছে। অর্থনীতি কখনো আবেগ দিয়ে চলে না, চলে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। আর সেখানেই বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। একই সঙ্গে মিডিয়ার আচরণেও পরিবর্তন চোখে পড়ছে। আগে যেখানে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা বেশি দেখা যেত, এখন অনেক ক্ষেত্রে তা কমে এসেছে। কারণ খুব সহজ, ভুল তথ্য ছড়িয়ে সম্পর্ক খারাপ করলে দীর্ঘমেয়াদে ক্ষতি সবারই হয়। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, এই অঞ্চলে এখন আর একতরফা প্রভাব খাটানোর সময় নেই। বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে পৌঁছেছে যেখানে সম্মান ছাড়া সম্পর্ক টেকানো সম্ভব নয়। ভারত যদি এই পরিবর্তিত বাস্তবতা মেনে নিয়ে এগোয়, তাহলে দুদেশের জন্যই তা ইতিবাচক হতে পারে। তবে শেষ কথা হলো, বাংলাদেশ এখন আর কাউকে ভয় পেয়ে নয়, বরং নিজের অবস্থান বুঝে সম্মানের সঙ্গে সম্পর্ক করতে চায়। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আপনার ছোট্ট একটি লাইক বা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান, কেননা এটাই আমাদের পথ চলার অনুপ্রেরণা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।